আসসালামু আলাইকুম। অডিও বুকস বাই বুক ব্যাংকে আপনাদেরকে স্বাগতম। আমি মেজর ডালিম বলছি, বইটির তৃতীয় পর্ব। চলুন তবে শুরু করি আজকের পর্ব। ৩ নম্বর পার্ক সার্কাস একটা ভুয়া ঠিকানা দিয়ে রমেশকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিয়ে ওর দোকান থেকে বেরিয়ে এলাম। আজকের পৃথিবীতে ভালো লোক যে একদমই নেই তা নয়, রমেশের মতো ভালো লোক কিছু রয়েছে বলেই পৃথিবীর চাকা এখনো ঘুরছে। রমেশের দোকান থেকে বেরিয়ে সোজা গিয়ে বসলাম একটা বড় আকারের রেস্টুরেন্টে। পেটে লুচি তরকারি এবং চা পড়ায় ক্ষুধা বেড়ে গিয়েছিল। পেট পূজা না সারা পর্যন্ত অন্য কিছুতেই মনোযোগ দেওয়া সম্ভব নয়। পেট ভরে খাওয়া হলো মুরগির রোস্ট, পরোটা, তরকারি এবং ঘন ডাল। হিন্দুদের অন্য ধাঁচের রান্না, চেঞ্জ অফ টেস্ট। ভালোই লাগলো। আমাদের খাওয়ার নমুনা দেখে বাচ্চা বয়টা অবাক হয়ে গিয়েছিল। পেট পুড়ে খাওয়ার পর নূর গেল খবরের কাগজ কিনতে। 2-3টা খবরের কাগজ নিয়ে সে ফিরে এলো। খবরের কাগজ খুলতেই দেখা গেল বাংলাদেশের ওপর বিস্তারিত সচিত্র সংবাদ। জনাব নজরুল ইসলাম, জনাব তাজউদ্দিনের নেতৃত্বে প্রবাসে আওয়ামী লীগ সরকার গঠিত হওয়ার সংবাদ, মুক্তি ফৌজের সংবাদ, সবকিছুই বিস্তারিতভাবে ছাপা হয়েছে। ভারতীয় সরকারের পরোক্ষ সহযোগিতার কথাও লেখা হয়েছে। রণাঙ্গনের ছবিতে মেজর খালেদ মোশাররফের ছবি ছাপা হয়েছে মুক্তি ফৌজের বীর মুক্তিযোদ্ধাদের সাথে। কাগজগুলো থেকে বুঝতে পারলাম আমরা মুক্তিযুদ্ধ সম্পর্কে যতটুকু জানতাম, ঘটনাপ্রবাহ তার চেয়ে অনেক বেশি এগিয়ে গেছে। সত্যি যুদ্ধ চলছে বাংলার মাটিতে। স্বাধীনতার সংগ্রামে যোগদানের জন্য ঝুঁকি নিয়ে আমরা ভুল করিনি। যত তাড়াতাড়ি সম্ভব রণাঙ্গনে যে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে আমাদের। 3 জনে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে আলোচনা শুরু করলাম নিচু স্বরে। ভারতীয় কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে মুজিবনগর যাবার চেষ্টা করা হবে রেস্কি। নিয়ম অনুযায়ী বর্ডার ক্রস করার পর ভারতীয় কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করাটাই ছিল যুক্তিসঙ্গত। স্বেচ্ছায় ধরা দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে কোনো সন্দেহ দেখা দেবে না ভারতীয় কর্তৃপক্ষের মনে। ধরা না দিলে আমাদের উদ্দেশ্য সম্পর্কে সন্দেহের অবকাশ থাকবে। কিন্তু ধরা দেব কোথায়? গঙ্গানগরে ধরা দিলে অযথা সময় নষ্ট হবে, কারণ আমাদের ব্যাপারে সব সিদ্ধান্তই আসবে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে। সেক্ষেত্রে এখানকার কর্তৃপক্ষের হাতে বন্দী হয়ে কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় সময় নষ্ট হবে অযথা। তাছাড়া 3 জন কমান্ডো ট্রেনিংপ্রাপ্ত পাকিস্তানি সামরিক অফিসারদের কাছ থেকে প্রকৃত তথ্য জানার জন্য যে উপায় অবলম্বন করা হবে নিম্ন পর্যায়ে, তা সহ্য করার মতো মানসিক এবং শারীরিক অবস্থা বর্তমানে আমাদের কারণে নেই। তার চেয়ে বরং দিল্লি পৌঁছে আত্মসমর্পণ করাটাই হবে শ্রেয়। যা হবার সেখানেই হোক। ঠিক হলো দিল্লি যে আত্মসমর্পণ করা হবে মিলিটারি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। কিন্তু বর্ডারে আত্মসমর্পণ না করে দিল্লি পর্যন্ত পৌঁছানোর জন্য ভারতীয় কর্তৃপক্ষের মনে যাতে কোনোরূপ সন্দেহের সৃষ্টি না হয়, কেন বর্ডারে আত্মসমর্পণ না করে আমরা দিল্লি রওনা হলাম তার যুক্তি বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়ে একটি আবেদনপত্র লিখে ফেললাম 3 জনে মিলে। ঠিকানা লেখা হলো মাননীয় প্রধানমন্ত্রী, ভারত সরকার, প্রযত্নে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, রাষ্ট্রপতি ভবন, সাউথ ব্লক, নয়াদিল্লি। পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড মেইলে চিঠিটা পাঠিয়ে রসিদ নিয়ে ফিরে এলাম রেস্টুরেন্টে। পোস্টমাস্টার বলছিলেন 2-1 দিনের মধ্যেই চিঠিটা পৌঁছে যাবে দিল্লিতে। চিঠিটার একটা কপি পাঠাতে হবে মুজিবনগর সরকারের কাছে। এই এলাকা থেকে মুজিবনগর সরকারের কাছে রেজিস্টার্ড পোস্ট পাঠানো যুক্তিসঙ্গত হবে না। ঠিক করলাম দিল্লি থেকে ওটা পোস্ট করব। এরপর নূরকে পাঠানো হলো স্টেশনে দিল্লি যাবার টিকিট কাটার জন্য। ফিরে এলো নূর সন্ধ্যে 7:30টায়। কালকা মেইলে করে দিল্লি যাব আমরা। 2য় শ্রেণীর 3টা টিকিট কেটে নিয়ে এসেছে নূর। পয়সা কম থাকায় 1ম শ্রেণীর টিকিট কাটা সম্ভব হয়নি। হাতে প্রচুর সময়। দুপুরে আরও এক প্রস্তর খাওয়া দাওয়া করে শহরটা একটু ঘুরে ফিরে দেখার জন্য বেরোলাম। ঘুরে ফিরে দেখছি আর ক্যামেরায় ছবি তুলছি স্মৃতিগুলোকে ধরে রাখার জন্য। ছোট্ট শহর ঘোরা শেষ হয়ে গেল অল্প সময়ের মধ্যেই। ঠিক হলো সময় কাটানোর জন্য ম্যাটিনি শো সিনেমা দেখব।
একটি হলে গিয়ে দেখলাম অঞ্জনা চলছে, ববিতা রাজেন্দ্র কুমার অভিনীত। টিকিট কেটে ঢুকে পড়লাম। মফস্বল শহরের সিনেমা হল, ব্যবস্থা মোটামুটি। ভর দুপুর, রোদের ওপর টিনের চাল তেতে উঠেছে, ভীষণ গরম লাগছিল। লোকের ভিড়ে সদ্য মুক্তি পাওয়া ছবি, হাউসফুল, কিন্তু বেশ মজাই লাগছিল বাদাম চানাচুর চিবুতে চিবুতে ছবি দেখতে। ছবি শেষ হলো, হল থেকে বেরিয়ে এলাম বিকাল 5:30টায়। আবার গিয়ে বসলাম সেই সকালের হোটেলে। আরও এক প্রস্ত খাওয়া হলো। ধীরে সুস্থে 6:45টায় স্টেশনে গিয়ে পৌঁছালাম। কালকা মেল ট্রেন আসবে 7:30টায়, কিন্তু তখনও প্ল্যাটফর্ম একদম খালি। ব্যাপার কি? টিকিট কালেক্টরকে জিজ্ঞাসা করতেই তিনি বললেন, ট্রেন 6:30টায় ছেড়ে চলে গেছে। মানে? মাথায় আকাশ ভেঙে পড়ল। নূর বোর্ড থেকে ট্রেনের সময় 6:30টার জায়গায় 7:30টা বলেছে। ভীষণ রাগ হলো। মতি, আমি নূরকে তার গাফিলতির জন্য বকাবকি করতে লাগলাম। আমাদের বকাবকি শুনে কালেক্টর সাহেব এগিয়ে এসে বললেন, যা হবার তা হয়ে গেছে, গোলমাল করে সময় নষ্ট না করে ট্যাক্সি পাকড়াও। ড্রাইভারকে বকশিশ দেবার কথা বললে ও তোমাদের ট্রেনে পৌঁছানোর আগেই পরের স্টেশনে পৌঁছে দিতে পারবে। তার মধ্যস্থতায় একটি ট্যাক্সি ঠিক করে উঠে বসলাম। কালেক্টর সাহেব ড্রাইভারকে পাঞ্জাবিতে সব বুঝিয়ে দিয়েছেন। শিখ ড্রাইভার তার হিন্দুস্তান ট্যাক্সি চালিয়ে দিল উল্কা বেগে। রাস্তার অবস্থা মোটামুটি। তীব্র বেগে ছুটে চলেছে আমাদের ট্যাক্সি। ভাবলেশহীন অবস্থায় স্টিয়ারিংয়ে হাতে বসে আছে সর্দারজি। আমরাও চুপ করেই বসেছিলাম। মুখে কেউ কিছু না বললেও প্রতি মুহূর্তে মনে হচ্ছিল স্বাধীনতা যুদ্ধে বোধহয় আর যাওয়া হলো না। রাজস্থানের এই মরুভূমিতেই মোটর দুর্ঘটনায় অক্কা পেতে হবে। মনে মনে দোয়া দরুদ পড়তে লাগলাম। সর্দারজির চেষ্টা সার্থক হলো। ট্রেনের আগেই সে আমাদের পৌঁছে দিল পরবর্তী স্টেশনে। ড্রাইভার পাঞ্জাবিতে বলল, দেখো সাবজি, আসি পৌঁছা গায়া। সর্দারজির মুখে একটা গর্বের হাসি। আমরা ট্যাক্সি থেকে নেমে ভাড়ার ওপর মোটা বকশিশ দিতেই সর্দারজির হাসি আরও বড় আকারে ধারণ করল। মিনিট 15 পর ট্রেন এসে গেল। আমরা নিজেদের নির্দিষ্ট কামরায় গিয়ে উঠে বসলাম। ঘাম দিয়ে যেন জ্বর নেমে গেল। মেল ট্রেন ছুটে চলল। কামরায় আমরা মোট 4 জন যাত্রী। দূরপাল্লার মেল ট্রেন। বুফে কার আছে, বিছানাপত্রেরও বন্দোবস্ত আছে। পয়সা দিয়ে বিছানা আনিয়ে নিয়ে যার যার বাড়তে শুয়ে পড়লাম। রাতে ছুটে চলছে কালকা মেল। পরদিন ভোরে দিল্লি পৌঁছাবো আমরা। ট্রেনের শব্দ ও মৃদুমন্দ দোলায় বিছানায় শুয়ে শুয়ে নানান কথা চিন্তা করতে করতে এক সময় গভীর ঘুমে ঘুমিয়ে পড়লাম। অনেকদিন পর আরামের ঘুম হলো। হঠাৎ করে ট্রেনের ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমাদের সহযাত্রী পাশের ভদ্রলোক আগেই ঘুম থেকে জেগে জানালা খুলে বাইরে তাকিয়ে বসে আছেন। শুয়ে শুয়ে দেখলাম বাইরের অন্ধকার ফিকে হয়ে আসছে। ভোরের পূর্বাভাস দেখতে দেখতে চারিদিক ফর্সা হয়ে এলো। পূর্ব দিগন্তে লাল সূর্যের উদয় হলো। উদীয়মান সূর্যের লালিমায় রক্তিম হয়ে উঠল পূর্ব আকাশ। সূর্যের আলোয় জেগে উঠল পৃথিবী। জানালা তুলে দিলাম আমি। ভোরের ঠান্ডা হাওয়া ঝাপটা লাগলো চোখে মুখে। মুখ ঘোরাতেই চোখে পড়ল পাশের ভদ্রলোক সূর্যের দিকে চেয়ে নমস্কার করছেন আর বিড়বিড় করে কী সব বলছেন। বুঝলাম সূর্যদেবের ভক্তি করে মন্ত্র পাঠ করছেন ভদ্রলোক। আমি উঠে টয়লেটে গিয়ে ঢুকলাম। প্রাতক্রিয়া সেরে হাত মুখ ধুয়ে প্রস্তুত হয়ে বেরিয়ে দেখি মতি ও নূর তখনও ঘুমোচ্ছে। ওদের ডেকে তুললাম। একে একে ওরাও প্রাতক্রিয়া সেরে আমার পাশে এসে বসল। কালকামেই ঘন ঘন হুইসেল দিতে দিতে মন্থর গতিতে এগোচ্ছিল। ঘড়িতে তখন 6:30 উপরে বাজে। বুঝলাম দিল্লির কাছাকাছি এসে গেছি। 7টায় পৌঁছানোর কথা। ঠিক 7টার সময় কালকা মেইল এসে থামল দিল্লি স্টেশনে। বিরাট বড় দিল্লি স্টেশন, অসম্ভব ভিড়। এত সকালেও লোকজনের অভাব নেই। ব্যস্তভাবে সবাই ছুটছে। একটির পর একটি গাড়ি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে। নির্দিষ্ট প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে থেমে গেল। ঠিক বিশ্বাস হচ্ছিল না এত সহজেই দিল্লি পৌঁছে গেলাম। ট্রেন থেকে নেমে স্টেশন থেকে বেরিয়ে এলাম। বেরোতেই ট্যাক্সিওয়ালারা ঝেঁকে ধরল। একজন এসে বলল, বাঙালি বাবু ট্যাক্সি চাহিয়ে? বললাম, হ্যাঁ, নিয়ে চলো মাঝারি দামের ভালো কোনো হোটেলে।
সিটি সেন্টারের কাছাকাছি হলে ভালো হয়। লে চালতে হেসাব আইয়ে বলে ও আমাদেরকে ওর ট্যাক্সির কাছে নিয়ে গেল। দরজা খুলে আমরা ভেতরে বসলাম। 20-25 মিনিটের মধ্যেই চালক একটি হোটেলের সামনে গাড়ি থামালো। হোটেল নটরাজ। ট্যাক্সির ভাড়া চুকিয়ে দিয়ে রিসিপশনে এগিয়ে গিয়ে 2টো কামরা বুক করলাম। একটি সিঙ্গেল রুম আমার জন্য আর একটি ডাবল রুম মতি ও নূরের জন্য। পাশাপাশি কামরাই পাওয়া গেল। পোর্টার আমাদের হ্যাভারস্যাক কাঁধে তুলে কামরায় পৌঁছে দিল। 3-4 স্টার হোটেল। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, চার্জও রিজনেবল। প্রতিটি কামরার সাথে ছোট্ট একটা ব্যালকনি। ব্যালকনি থেকে দিল্লি শহরের অনেক দূর দেখা যায়। আমরা রুম পেয়েছিলাম 4 তলায়। প্রতিটি রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। হট শাওয়ার নেওয়ার পর ট্রেন সফরের ক্লান্তি গ্লানি সব দূর হয়ে গেল। রুম সার্ভিস ডাকিয়ে নাস্তা করলাম 3 জন একত্রে। নাস্তা খেতে খেতে ঠিক করে নিলাম 20 তারিখ সকালে নিজেদের সমর্পণ করব মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে। ইতিমধ্যে আমাদের পোস্ট করা চিঠিও পেয়ে যাবে কর্তৃপক্ষের হাতে। দিল্লির অভিজ্ঞতা। দিল্লিতে আমাদের মিশ্র অভিজ্ঞতা হয়। উষ্ণ অভ্যর্থনায় আমরা খুশি হয়েছিলাম, কিন্তু মুক্তিযুদ্ধ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে ভারতীয় নীল নকশা আমাদের হতাশ করেছিল। ভারতীয় কর্তৃপক্ষের প্ল্যান অনুযায়ী 20 এপ্রিল মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে গিয়ে নিজেদের স্যারেন্ডার করলাম রাষ্ট্রপতি ভবনের সাউথ ব্লকে। সেখানে আমাদেরকে জেনারেল ওবান সিং, তদানীন্তন রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং এর প্রধান, ওনার হাতে আমাদের হস্তান্তর করা হলো। তখন থেকেই আমরা রইলাম তার নিয়ন্ত্রণে। ব্রিগেডিয়ার নারায়ণ নামের এক ভদ্রলোক হলেন আমাদের সার্বক্ষণিক সঙ্গী। 4 দিন 4 রাত্রি আমাদের কঠিন সল সেশন চলল। সেশনগুলো পরিচালনা করেছিলেন বিভিন্ন গোয়েন্দা বিভাগের অভিজ্ঞ বিশেষজ্ঞরা। আমরা যতটুকু সম্ভব সোজাসুজি এবং সত্য জবাবই দেওয়ার চেষ্টা করেছিলাম। একদিন বিকেলে জনাব A.K. রায় 2 জন ভদ্রলোককে সঙ্গে নিয়ে আমাদের সাথে দেখা করতে এলেন। ভদ্রলোক 2 জন ছিলেন জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন। জনাব শাহাবুদ্দিন ও জনাব আমজাদ হোসেন 2য় ও 3য় সচিব হিসেবে পাকিস্তান দিল্লি মিশনে কর্মরত ছিলেন। প্রবাসী সরকার 17 এপ্রিল গঠিত হওয়ার খবর জেনে তারা দুজনে দূতাবাস থেকে ডিফেক্ট করে ভারতীয় সরকারের কাছে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন। ভারত সরকারও তাদের রাজনৈতিক আশ্রয় প্রদান করে তাদের নিরাপত্তার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছে। তাদেরকেও আমাদের মতো গোপন আরও একটি সেফ হাউসে রাখা হয়েছে। আমাদের মতো দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই 2 জন তরুণ অফিসারও জীবনের ঝুঁকি নিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঝাঁপিয়ে পড়েছে। খুব খুশি হলাম ওদের পেয়ে। তারাও খুশি হলেন আমাদের সাথে সাক্ষাৎ করে। ওরা বাংলাদেশের সংগ্রাম সম্পর্কে আমাদের অনেক কিছুই বলেছিলেন। আমাদের মতো অভিজ্ঞ অফিসার যুদ্ধক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন, তারা সে কথাও উল্লেখ করলেন। ইতিমধ্যে আমরা ব্রিগেডিয়ার নারায়ণকে জিজ্ঞাসা করেছিলাম মুজিবনগর সরকারের সাথে আমাদের বিষয়ে ভারত সরকারের কোনো যোগাযোগ হয়েছে কিনা। জবাবে ব্রিগেডিয়ার জানিয়েছিলেন যোগাযোগ করা হয়েছে। অল্প কিছু দিনের মধ্যে বাংলাদেশের অস্থায়ী সরকারের কয়েকজন নেতা আসছেন দিল্লিতে। তাদের কাছেই আমাদের হ্যান্ডওভার করে দেওয়া হবে। এটা ছিল আমাদের জন্য একটি বিশেষ সুখবর। অবশেষে একদিন প্রতিনিধি দল এসে পৌঁছালো। জনাব তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী, জনাব খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্রমন্ত্রী এবং কর্নেল ওসমানী মুক্তিবাহিনীর কমান্ডার ইন চিফ। এরাই প্রতিনিধি দলের মূল ব্যক্তি। বৈঠকের এক পর্যায়ে প্রধানমন্ত্রী তাজউদ্দিন হঠাৎ করে বললেন, ভারতীয় কর্তৃপক্ষের সাথে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমাদের আরও সপ্তাহ 2 দিল্লিতেই থাকতে হবে। এই সময়ে ভারতীয় বিভিন্ন এজেন্সির বিশারদরা আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে ব্রিফিং দেবেন এবং স্পেশালাইজড অফিসার হিসেবে আমাদের যুদ্ধে যোগদানের পর যে বিশেষ দায়িত্ব দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তার সিদ্ধান্ত শুনে কিছুটা অবাক হলাম। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, আমাদের দায়িত্ব সম্পর্কে বাংলাদেশ সরকারের কাছ থেকে না জেনে ভারতীয় সরকারের প্রতিনিধিদের কাছ থেকে ব্রিফিং নিতে হবে কেন? তাহলে আমাদের সংগ্রামের প্রতি ভারতের সরকারের সহানুভূতি নিঃস্বার্থ নয়? বুঝতে পারলাম ভারত সরকারের যথেষ্ট প্রভাব রয়েছে আমাদের স্বাধীনতা সংগ্রামের ওপর। মুজিবনগর সরকার স্বাধীনতা সংগ্রামের ব্যাপারে ভারত সরকারের মনোভাবকে বিশেষ গুরুত্ব দিয়েই সব সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
কেমন যেন ঘোলাটে ঠেকল ব্যাপারটা। বেশ কিছু প্রশ্ন দেখা দিল মনে। বাংলাদেশের সংগ্রাম কাদের সংগ্রাম? কাদের নিয়ন্ত্রণে সংগঠিত হচ্ছে এই যুদ্ধ? ভারত নেপথ্যে থেকে কি স্বার্থে কলকাঠি নাড়ছে? পৃথিবীর সব দেশের স্বাধীনতার সশস্ত্র সংগ্রাম জাতীয় সংগ্রাম হিসেবে সংগঠিত হয়েছে জাতীয় সরকারের অধীনে। আমাদের বেলায় এর ব্যতিক্রম কেন? কেন তড়িঘড়ি করে প্রবাসের দলীয় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠিত করা হলো ভারত সরকারের প্রচ্ছন্ন অনুমোদনে? জাতীয় মুক্তি সংগ্রামে নিয়োজিত আপামর জনগণের ওপর আওয়ামী লীগের নেতৃত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্য কী? আইন বিরোধী রাজনৈতিক সংগ্রাম থেকে শুরু করে ৬৯-এর গণ আন্দোলন সবকিছু সংগঠিত হয়েছিল পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সবগুলো রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায়। সেক্ষেত্রে আওয়ামী লীগের একলা চলো নীতি কী কারণে সমর্থন করছে ভারত সরকার? পরদিন আমাদের স্থানান্তরিত করা হলো দিল্লির পালাম আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গ্যারিসন এলাকার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে। সেখানে পরিচয় হলো মেজর সুরন সিং এর সাথে। পাকানো স্বাস্থ্যের অধিকারী মেজর সুরন সিং একজন বিচক্ষণ কমান্ডো, ব্রিগেডিয়ার নারায়ণও তাই। এরা দুজনই আমাদের মূল শিক্ষক। আমাদের ২ সপ্তাহের একটি ক্র্যাশ কোর্সের বন্দোবস্ত করা হয়েছে। পাঠ্যক্রমের মধ্যে ইনসার্জেসি অ্যান্ড কাউন্টার ইনসার্জেসি, গেরিলা ওয়ারফেয়ার, আরবান ওয়ারফেয়ার, জঙ্গল ওয়ারফেয়ার, শেল আর্মস, এক্সপ্লোসিভ, আনআর্মড কমব্যাট সবকিছু রয়েছে। স্পেশালাইজড অফিসার হিসেবে আমরা ৩ জনই এ সমস্ত বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত। তবু যুদ্ধক্ষেত্রে যোগ দেবার আগে আমাদের জ্ঞানকে ঝালাই করে নেবার সুযোগ পেয়ে ভালোই হলো। শুরু হলো আমাদের প্রশিক্ষণ। এ সমস্ত বিষয়গুলোর পাশাপাশি চলল স্বাধীনতা সংগ্রাম সংক্রান্ত ব্রিফিং। ২৫শে মার্চ রাতে পাকিস্তান আর্মির শ্বেত সন্ত্রাসের বিরুদ্ধে বিদ্রোহ করে প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন পূর্ব পাকিস্তানে অবস্থিত সামরিক বাহিনীর বিভিন্ন ইউনিট, পুলিশ, ইপিআর, আনসার, মুজাহিদ প্রভৃতি সংগঠনের বাঙালি সদস্যরা। তাদের কেন্দ্র করে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৃষ্টি হয়েছে মুক্তি সংগ্রাম। এ সংগ্রামে যোগ দিয়েছে দলমত নির্বিশেষে ছাত্র, শ্রমিক, কৃষক ও অন্যান্য পেশাদারী জনগণের বৃহদাংশ। ভারত সরকার বাংলাদেশের ঘটনাবলী অতি সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে। বাংলাদেশ থেকে বর্ডার ক্রস করে ভারতের মাটিতে আশ্রয় নিয়েছে লক্ষ লক্ষ শরণার্থী। এভাবেই ভারত সরকার সরাসরিভাবে জড়িয়ে পড়েছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে, অনেকটা মানবিক কারণেই। স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠা স্বাধীনতার সংগ্রামকে ফলপ্রসূ করে গড়ে তোলার জন্য প্রয়োজন রাজনৈতিক নেতৃত্ব। আওয়ামী লীগকেই দিতে হবে সেই নেতৃত্ব। এর জন্য প্রতিষ্ঠিত করা হয়েছে অস্থায়ী আওয়ামী লীগ সরকার। ভারত আওয়ামী লীগ ও অস্থায়ী বাংলাদেশ সরকারকে বিশ্বাস করে। প্রাথমিক পর্যায় থেকেই আওয়ামী লীগের নেতৃত্বে সংগঠিত করে তুলতে হবে এই সংগ্রাম। আওয়ামী লীগ ও সদ্য গঠিত প্রবাসী সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের বাইরে অন্য কোনো রাজনৈতিক দল, ভিন্ন কোনো রাজনৈতিক আদর্শে বিশ্বাসী গ্রুপ কিংবা ব্যক্তি কাউকেই কোনো সাহায্য করবে না ভারত সরকার। আওয়ামী লীগ সরকারের একক কর্তৃত্ব অস্বীকার করে বিরোধিতা করতে পারে মূলত ২টি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী। প্রথমত, পাকিস্তান সেনাবাহিনীর প্রাক্তন সব সদস্যরাই দীর্ঘদিন যাবৎ রাষ্ট্র ক্ষমতায় অংশীদারিত্ব করেছে। তাদের কেন্দ্র করেই শুরু হয়েছে প্রতিরোধ সংগ্রাম। তাই এর সংগ্রাম কর্তৃত্ব দাবি করে তারা ক্ষমতা লিপ্সু হয়ে আওয়ামী লীগের নেতৃত্ব চ্যালেঞ্জ করে বিদ্রোহী হয়ে উঠতে পারে। দ্বিতীয়ত, হুমকি আসতে পারে চরমপন্থী নকশালীদের কাছ থেকে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অনুপ্রবেশ ঘটেছে চরমপন্থীদেরও। তাছাড়া বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম প্রভৃতি প্রদেশে নকশালী তৎপরতা ক্রমবর্ধমান। ভারতের পূর্বাঞ্চলে নকশালীরা বাংলাদেশের চরমপন্থীদের সাথে এক হয়ে স্বাধীনতা সংগ্রামের সুযোগে মিলিত হয়ে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তৎপর হয়ে উঠতে পারে। এই মিলিত শক্তি আবার একত্রিতভাবে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব নিজেদের হাতে কুক্ষিগত করে নেবার চেষ্টাও করতে পারে ওই সমস্ত অঞ্চলের চলমান বিচ্ছিন্নবাদী সংগ্রামে। এ সমস্ত ক্ষমতালিপ্সু শক্তিসমূহকে সমূলে উৎপাটন করে যুদ্ধ অবস্থায় এবং যুদ্ধের পর স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা নিশ্চিত করার পরিকল্পনা ও উদ্যোগ এখন থেকেই গ্রহণ করা উচিত বলে ভারত সরকার মনে করেন।
একইভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ যাতে কোনো ক্রমেই ভারতের সার্বভৌমত্বের প্রতি হুমকি না হয়ে দাঁড়ায় বিচ্ছিন্নবাদীদের চক্রান্তের ফলে, তার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকেই। এ ব্যাপারে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রীও একমত হয়েছেন। যৌথ উদ্যোগে একটি পরিকল্পনাও প্রণীত হয়েছে। ঠিক হয়েছে, আওয়ামী লীগ কর্মীদের মধ্যে থেকে বাছাই করা কর্মীদের নিয়ে একটি বিশেষ রাজনৈতিক সশস্ত্র বাহিনী গঠন করা হবে। এই বাহিনীর সদস্য সংখ্যা হবে 1 লক্ষ। বিশেষ ট্রেনিং ক্যাম্পে ওদের প্রশিক্ষণ দেয়া হবে ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়। এই বাহিনীর রিক্রুটমেন্ট, ডিপ্লয়মেন্ট, ট্রেনিং সবকিছুই থাকবে মুক্তিবাহিনীর কমান্ডের আওতার বাইরে। এই বাহিনী সরাসরিভাবে নিয়ন্ত্রিত হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী দ্বারা। এদের সশস্ত্র করা এবং পরিচালনা করার দায়িত্ব নেবে ভারত সরকার। ভারত সরকারের তরফ থেকে এই বাহিনী গঠনের মূল দায়িত্বে থাকবেন জেনারেল ওবান সিং। এদের মূল কাজ হবে স্বাধীনতা উত্তর বাংলাদেশে আওয়ামী লীগের ক্ষমতাকে টিকিয়ে রাখা। প্রশিক্ষণের পর এদের দলে দলে পাঠানো হবে বাংলাদেশের ভেতরের মুক্তিযুদ্ধের শেষ অধ্যায়ে। ভেতরে গিয়ে নিজেদের অবস্থানকে সুসংহত করে তারা প্রস্তুত হয়ে থাকবে আওয়ামী লীগ সরকারের প্রতি যে কোনো চ্যালেঞ্জের মোকাবেলা করার জন্য। এ বাহিনীর নাম রাখা হবে BLF, বাংলাদেশ লিবারেশন ফোর্স। যুদ্ধকালে এবং স্বাধীনতার পরে পর্যায়ক্রমে ওই বাহিনীর নাম রাখা হয় মুজিব বাহিনী এবং কুখ্যাত রক্ষী বাহিনী। বাংলাদেশ সরকার আমাদের 3 জনকে মনোনীত করেছেন ভারতীয় সেনাবাহিনীর সহযোগিতায় এই BLF গঠন করার জন্য। আমাদের টোটালি নন পলিটিক্যাল মনে করে এবং মুজিব রহমানের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা দেখেই বোধহয় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল। আমাদের পেশাগত যোগ্যতা, সাহস, অন্ধ দেশপ্রেম, ব্যাকগ্রাউন্ড এবং সিনিয়রিটি সম্পর্কে নিশ্চয়ই কনভিন্স হয়েছিলেন 2 সরকারের সংশ্লিষ্ট মহল। সুদূর প্রবাসী এই নীল নকশা এবং ভারত সরকারের মনোভাব জানতে পেরে অনেক কিছুই পরিষ্কার হয়ে উঠল। গত কয়েকদিন যাবৎ মনে যে সমস্ত প্রশ্নগুলো দেখা দিয়েছিল সেগুলোর অনেকগুলোরই জবাব পেয়ে গেলাম। জান বাজি রেখে যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছেন, অকাতরে প্রাণ দিতে কুণ্ঠিত হচ্ছেন না যারা, তাদের প্রতি কি অবিশ্বাস! ক্ষমতা কুক্ষিগত করার জন্য নিবেদিত প্রাণ মুক্তিযোদ্ধাদের নির্মূল করার কি ভয়ানক ষড়যন্ত্র! শহীদ মুক্তিযোদ্ধাদের রক্তের সাথে কি চরম বিশ্বাসঘাতকতা! চাণক্য বুদ্ধির এই নীল নকশা ফাটল সৃষ্টি করবে জাতীয় ঐক্য, জাতি হয়ে পড়বে বিভক্ত। ফলে স্বাধীন বাংলাদেশের ভিত হয়ে উঠবে দুর্বল, নস্যাৎ হয়ে যাবে জাতীয় সংগ্রামী চেতনা। অন্তর্দ্বন্দ্বে জর্জরিত দুর্বল বাংলাদেশের পরিণত হবে একটি করদ রাজ্যে। নাম সর্বস্ব বাংলাদেশের খোলসে অর্থহীন হয়ে পড়বে স্বাধীনতা। 8 কোটি বাংলাদেশির মুক্তির আকাঙ্ক্ষা পথ হারাবে বিশ্বাসঘাতকতার চোরাবালিতে। একই সাথে নির্মূল করা হবে ভারতের বিভিন্ন জাতিসত্তার স্বাধীনতার সংগ্রামকেও। মন বিদ্রোহ করে উঠল, এই চক্রান্তের অংশীদার হতে পারবো না। প্রতিরোধ গড়ে তুলতে হবে এই নীল নকশার বিরুদ্ধে। যুদ্ধক্ষেত্রে গিয়ে বুঝিয়ে বলতে হবে সহযোদ্ধাদের। ঐক্যমত্য সৃষ্টি করতে হবে মুক্তিযোদ্ধাদের মধ্যে অতি সংগোপনে। অন্যদের দেয়া নামে মাত্র স্বাধীনতা নয়, প্রকৃত স্বাধীনতায় অর্জন করতে হবে। নিজেদের শক্তির ওপর নির্ভরশীল হয়ে দীর্ঘস্থায়ী যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমাদের। শিক্ষা নিতে হবে গণচীন, ভিয়েতনাম, আলজেরিয়া প্রভৃতি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস থেকে। 1971 সালের 25-26 মার্চের কালো রাত্রি মুক্তিযুদ্ধের জন্য আওয়ামী লীগের প্রস্তুতি এবং যুদ্ধ সম্পর্কে মিসেস ইন্দিরা গান্ধীর দৃষ্টিভঙ্গি সম্পর্কে মেজর রফিকুল ইসলাম PSC তার বই সামরিক শাসন ও গণতন্ত্রের সংকটে লিখেছেন। 25 মার্চের রাতে সামরিক জান্তার পাশবিক ক্র্যাকডাউনের পর যেহেতু ওই ধরনের কোনো সামরিক অভিযানের মোকাবেলা করার কোনো প্রস্তুতি আওয়ামী লীগের ছিল না, সেই পরিপ্রেক্ষিতে নেতাদের সবাই ভারতে পালিয়ে গিয়ে কলকাতায় আশ্রয় গ্রহণ করে। মিসেস ইন্দিরা গান্ধী অখণ্ড ভারতের স্বপ্নদ্রষ্টা পণ্ডিত জওহরলাল নেহরুর যোগ্য উত্তরাধিকারী দীর্ঘদিন যাবৎ এই ধরনের একটি সুযোগেরই অপেক্ষায় ছিলেন। শ্রীমতী গান্ধী এই সুবর্ণ সুযোগের সময়মতো যথাযথ সদ্ব্যবহারই করলেন। ভারত থেকে যে শুধুমাত্র তাদের দীর্ঘদিনের প্রধান ও 1 নম্বর শত্রু পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে দেশটিকে দুর্বল করতে সক্ষম হয় তাই নয়, এই মুক্তিযুদ্ধের আবরণে সাফল্যের সাথে পশ্চিমবঙ্গ ও তার আশেপাশের প্রগতিশীল
বিচ্ছিন্নবাদী জাতীয় মুক্তি সংগ্রামগুলোকেও নস্যাৎ করতে সক্ষম হয়। 25-26 মার্চ 1971 বিভীষিকাময় কালরাত্রির প্রত্যক্ষ সাক্ষী খালাম্মা, নিম্মি এবং বাপ্পি 25 এবং 26 মার্চের আর্মি অপারেশন এবং এর ভয়াবহ পরিণামের জীবন সাক্ষী। তাদের বর্ণনা লোমহর্ষক এবং এক করুণ উপাখ্যান। ফেব্রুয়ারির শেষে মা অর্থাৎ খালাম্মা কলকাতা থেকে ঢাকায় আসলেন। উদ্দেশ্য, দেশের অবস্থা দেখে শুনে প্রয়োজন হলে আমাকে ও নিম্মিকে সঙ্গে নিয়েই কলকাতা ফিরে যাবেন। 25 মার্চ রাত প্রায় 10টা অবধি তিনি শেখ সাহেবের বাসাতেই ছিলেন। 32 নং ধানমন্ডি থেকে লালবাগের বাসায় ফেরেন রাত প্রায় 10:30টায়। বাসায় ফেরার পর সবাই তাকে ধরে বসলাম। নেতা কি বললেন? মা শুকনো বিচলিত কণ্ঠে জবাব দিলেন। নেতাকে অনেক বোঝানোর পরও তিনি আন্ডারগ্রাউন্ডে যেতে রাজি হলেন না। পার্টির নেতাকর্মীরা, ছাত্রনেতারা, অন্যান্য অনেকেই আসন্ন সামরিক অভিযান সম্পর্কে শেখ মুজিবকে সতর্ক করে দিয়ে অনুরোধ জানিয়েছিলেন, পাক বাহিনী যদি জনগণের ওপর ঝাঁপিয়ে পড়ে তখন জনগণের পাশে থেকে প্রতিরোধ সংগ্রামে তিনি তাদের নেতৃত্ব দেবেন, সেটাই তাদের প্রত্যাশা। কিন্তু শেখ মুজিবুর রহমানের এক কথা, তিনি গণতন্ত্রে বিশ্বাসী। অস্ত্রের রাজনীতিতে তিনি বিশ্বাস করেন না। পাক বাহিনী নিরীহ জনগণের ওপর শ্বেত সন্ত্রাসের স্টিম রোলার চালিয়ে দেবে, এ ধরনের সম্পর্কে তার দ্বিমত ছিল। তিনি উপস্থিত সবাইকে বলেছিলেন, প্রয়োজন বোধে সামরিক জান্তা তাকে বন্দি করবে, কারণ তাদের বিরোধ তার সাথে। কিন্তু অনেকেই যুক্তি দিয়ে বোঝাবার চেষ্টা করেছিলেন যে বর্তমানের দ্বন্দ্ব শুধু সামরিক জান্তা ও শেখ মুজিবুর রহমানের মধ্যেই সীমাবদ্ধ নয়। আজকের দ্বন্দ্ব সামরিক জান্তা এবং বাংলাদেশের জনগণের মধ্যে। এই সত্যকে অস্বীকার করা হবে মারাত্মক ভুল। বাংলাদেশের প্রতিটি মানুষ আজ স্বাধীনতার জন্য উন্মুখ। যে কোনো ত্যাগ স্বীকার করতেও তারা প্রস্তুত। এক্ষেত্রে নেতৃত্বের দায়িত্ব দেয়া হবে তাদেরকে সংগঠিত করে যে কোনো অবস্থার মোকাবেলা করার জন্য সার্বিকভাবে প্রস্তুত থাকা। সামরিক অভিযানের মোকাবেলার প্রয়োজন বোধে অস্ত্র হাতে তুলে নিতে হতে পারে। এর জন্য মানসিকভাবে নেতৃত্ব ও জনগণকে তৈরি থেকে বাস্তব পদক্ষেপ গ্রহণের প্রস্তুতিও নেওয়া উচিত। এতেই কমবে সার্বিক ক্ষয়ক্ষতি, জনগণ ছিনিয়ে নিতে পারবে তাদের ঈপ্সিত স্বাধীনতা। কিন্তু শেখ মুজিব কোনো যুক্তি গ্রহণ করলেন না। তার শেষ কথা, 27 মার্চ দেশব্যাপী হরতাল পালিত হবে, এই কর্মসূচি ঘোষণা করে তিনি সবাইকে বিদায় করলেন। ঘোষণার সাথে এটাও তিনি বললেন, পাক বাহিনীর আক্রমণের ভয় যারা করেন তারা গোপন আস্তানায় গা ঢাকা দিতে পারেন। সেদিন রাতে যারা 32 নং ধানমন্ডিতে সমাবেত হয়েছিলেন তারা তার নেতিবাচক মনোভাবেই হতাশ হয়ে ফিরে গিয়েছিলেন। তার ঘোষণা শোনার পর মাও ফিরে এসেছিল চিন্তিত মন নিয়ে। যেখানে সবাই ধারণা করছে পাক বাহিনী সামরিক অভিযান চালাবে, সেখানে শেখ মুজিব ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কি কোনো কিছুই করার নেই? জনগণকে সে ধরনের শ্বেত সন্ত্রাসের হাত থেকে রক্ষা করার কোনো দায়িত্বই কি নেই জনাব শেখ মুজিব ও তার দলের? তাহলে সেই চরম পরিস্থিতির হাত থেকে সাধারণ নিরস্ত্র জনগণকে বাঁচাবে কোন নেতৃত্ব? শেখ মুজিব ও তার দল আওয়ামী লীগকেই তো নেতৃত্বের স্থানে মেনে নিয়েছে দেশবাসী। তাদের ডাকেই তো সাড়া দিয়ে সংগ্রামকে এ পর্যায়ে নিয়ে এসেছে জনগণ, অনেক ত্যাগের বিনিময়ে। সংগ্রামের চরম পর্যায়ে কেন তবে নেতা শেখ মুজিব পিছিয়ে যাচ্ছেন জনগণকে আগে ঠেলে দিয়ে? এই সমস্ত প্রশ্নগুলোর জবাব খুঁজে না পেয়ে মা চিন্তিত হয়ে পড়েছিলেন। আতঙ্কিত হয়ে উঠেছিল তার স্পর্শকাতর মন। সচেতন বিবেক তার কিছুতেই মেনে নিতে পারছিল না নেতার এ ধরনের নেতিবাচক সিদ্ধান্ত। সব বৃত্তান্ত শুনে আমরা সবাই হতবাক। এটাই যদি শেষ সিদ্ধান্ত হয়ে থাকে তবে কি আর করার আছে? শ্বাসরুদ্ধকর অবস্থায় সময় অতিবাহিত করা ছাড়া কিছুই করার নেই। একমাত্র সময়েই বলতে পারবে শেখ মুজিবের চিন্তাভাবনা ও তার সিদ্ধান্তের যৌক্তিকতা কতটুকু। মা আরও সিদ্ধান্ত অনুযায়ী আজ রাতটা সবাই জেগেই কাটাবো ঠিক হলো। বাবুল ও আমি খাবার পর কিছুক্ষণের জন্য বাইরে বের হলাম অবস্থা বুঝে আসার জন্য। রাত প্রায় 11:30 দিকে ফিরে এসে জানালাম নিউ মার্কেট ইউনিভার্সিটি এলাকায় আর্মি টহল দিচ্ছে। রেডিও স্টেশনেও করা আর্মি নিরাপত্তা বহাল করা হয়েছে। সমস্ত শহর ছেয়ে গেছে আর্মিতে। রাত বেশ গভীর।
হঠাৎ ঘর ঘর শব্দ করে কিছু একটা এগিয়ে আসছে বলে মনে হলো। শব্দটা ভালো করে শুনে আমি বললাম, শহরে ট্যাঙ্ক নামানো হয়েছে। ওই বিকট ঘর ঘর শব্দটা ট্যাঙ্ক চলার শব্দ। শহরে এত রাতে ট্যাঙ্ক কেন? এক অজানা আশঙ্কায় সবার চোখ মুখ শুকিয়ে গেল। দেয়াল ঘড়িটাতে সময় এগিয়ে চলছে টিক টিক। রাত প্রায় 12টা। আচমকা রাতের নীরবতা ভেঙে গর্জে উঠল কামান, মর্টার, ট্যাঙ্ক, মেশিনগান, রিকোয়েলস, রাইফেল। কেঁপে উঠল গোটা ঢাকা শহর। জানালার কয়েকটি কাঁচ ভেঙে চুরমার হয়ে গেল ভূকম্পে। ঘটনার আকস্মিকতায় সবাই হুমড়ি খেয়ে পড়লাম ঘরের মেঝেতে। আমি তড়িৎ গতিতে ঘরের আলো নিভিয়ে দিলাম। সব রকম অস্ত্র নিয়ে পাক বাহিনী ঝাঁপিয়ে পড়েছে ঘুমন্ত বাঙালির ওপর। গোলাগুলির আওয়াজ আসছে সব দিক থেকেই। হামাগুড়ি দিয়ে এগিয়ে গিয়ে জানালা ফাঁক দিয়ে বাইরে তাকালাম। সমস্ত আকাশ ফ্লেয়ার ও ট্রেসারের আলোতে উদ্ভাসিত। আগুনের ফুলকির মতো ছুটে চলেছে অগণিত ট্রেসার বুলেট। আজিমপুর, নিউ মার্কেট, পিলখানা, ইউনিভার্সিটি এলাকায় দাউ দাউ করে আগুন জ্বলছে। আকাশে পেঁচিয়ে উঠে যাচ্ছে কালো ধোঁয়ার কুণ্ডলী। অল্পক্ষণ পরে আকাশ বাতাস বিদূর্ণ করে শোনা গেল মানুষের মরণ কান্না, আহতের আর্তনাদ। আবাল বৃদ্ধ বনিতার মৃত্যু যন্ত্রণার হাহাকার পরিষ্কার শোনা যাচ্ছিল। সে তো সন্ত্রাসের পাশবিক তাণ্ডব লীলায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে একে অপরকে জড়িয়ে ধরে মাটিতে পড়ে থাকলাম সবাই। এভাবে কেটে গেল রাত। সকাল হলো। পোড়া বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আছে। রেডিও খুলতেই শোনা গেল বিশেষ জরুরি ঘোষণা। গতকাল মধ্যরাত থেকে কারফিউ জারি করা হয়েছে। জনগণকে বাইরে বেরোতে মানা করা হচ্ছে। জাতীয় স্বার্থ বিরোধী কার্যকলাপের সাথে না জড়ানোর জন্য হুঁশিয়ার করে দেওয়া হচ্ছে সবাইকে। কারফিউ জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য। কিছুই করার নেই। শেখ মুজিব ও তার দলের চিন্তাভাবনা ভুল প্রমাণিত হলো। আমরা সবাই নেতার কথাই ভাবছিলাম। ক্ষণিকের জন্য মনে ভেসে উঠেছিল তার চেহারাটা। নেতা কি অবস্থায় আছেন? আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দই বা কোথায়? কারফিউ চলছে, বেরোবার কোনো উপায় নেই। বাসায় দরজা জানলা বন্ধ করে পুরো 26শে মার্চ সবাই অন্তরীণ হয়ে থাকলাম। সন্ধ্যার পর আবার গোলাগুলি, আর্তনাদ, মিলিটারি বহনকারী যানবাহন চলাচলের শব্দ, ভারী বুলেটের আওয়াজ রাস্তায়। নিশ্চুপ হয়ে আলো নিভিয়ে ভীত সন্ত্রস্ত হয়ে দোয়া কালাম পড়তেই থাকলেন সবাই। অন্তত অসহায় অবস্থায়। যে কোনো মুহূর্তে দরজা ভেঙে বাড়িতে ঢুকে পড়তে পারে জল্লাদ বাহিনী। শুরু হতে পারে লুটতরাজ, মারপিট, ধর্ষণ। বাড়ির সবচেয়ে নিরাপদ স্থানে লুকিয়েছিলাম আমি, বাবুন, মুন্নি, নুন্নি ও মা। মেয়েদের সবাইকে ছাদের পানির ট্যাঙ্কে লুকিয়ে রাখা হলো। চরম যে কোনো অঘটন ঘটার প্রতীক্ষায় অসহায় চেতনাহীন অবস্থায় বসে রইলেন মুরব্বীরা। সময় কাটছিল না কিছুতেই। ভোর হলো এক সময়। সূর্যের আলোয় প্রাণ ফিরে পেয়ে জীবন্ত হয়ে উঠলাম সবাই। রেডিও খুলতেই ঘোষণা শোনা গেল, সরকার কিছু সময়ের জন্য কারফিউ তুলে নিয়েছে সাধারণ জনগণের সুবিধার্থে। ঘর থেকে সামনের রাস্তায় বেরিয়ে এলাম। 5-6 জন ইপিআর এবং বাঙালি সৈনিকদের একটি ছোট দল ছুটে আসছে দেখতে পেলাম। তাদের মধ্যে 2 জন গুরুতরভাবে আহত। রক্তে ভেসে গেছে তাদের পরিধেয় কাপড় চোপড়। কাছাকাছি পৌঁছে তাদের একজন আকুতি জানালো, ভাই একটু পানি দেন। বললাম, নিশ্চয়ই, আসুন আমাদের বাসায়। না ভাই, আমাদের সময় নেই। অতি কষ্টে পালিয়ে বেঁচেছি। নদীর ওপারে না পৌঁছানোর আগে আমরা নিরাপদ নেই। খান সেনারা আমাদের মতো সবাইকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। দেখতে পেলে রক্ষা নেই, কুকুরের মতো গুলি করে মারবে। আমি দৌড়ে গিয়ে বাবুনের সহায়তায় বালতি করে পানি এনে তাদের খাওয়ালাম। পানি খাবার পর ওরা কিছুটা প্রকৃতস্থ হলো। আপনাদের এ অবস্থা কেন? জিজ্ঞাসা করলাম। ভাই, হানাদার বাহিনী সব শেষ করে ফেলেছে। তারা মাঝরাতে অতর্কিতে হামলা করে পিলখানা, পুলিশ লাইন ও ক্যান্টনমেন্টের বাঙালি ইউনিটগুলোর ওপর। ঘুমন্ত অবস্থায় মারা গেছে হাজার হাজার সৈনিক। যারা পেরেছে তারা পালিয়ে বেঁচেছে আমাদের মতো। বস্তিগুলো আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ইউনিভার্সিটির হলগুলোকে গোলার ঘায়ে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। মারা গেছে অসংখ্য ছাত্রছাত্রী। সমস্ত শহরে আর্মি টহল দিচ্ছে। কাউকে দেখে এতটুকু সন্দেহ হলেই গুলি করে হত্যা করা হচ্ছে। আপনাদের মতো তরুণরাই ওদের টার্গেট। ভাই, আপনারাও পালান, চলে যান শহর ছেড়ে গ্রামে। হানাদার বাহিনীর কবল থেকে জাতিকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে প্রতিরোধ সংগ্রাম। এ সংগ্রামে আপনাদের মতো তরুণ যুবকদের প্রয়োজন হবে সবচেয়ে বেশি। আচ্ছা চলি ভাই,
বেঁচে থাকলে দেখা হবে ইনশাল্লাহ। বিদায় জানিয়ে একইভাবে দৌড়ে চলে গেল ওরা। জোয়ান ভাইদের কথা শুনে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম সবাই। একই ব্যাপার, কি করে এতটা বর্বর আর হিংস্র হয়ে উঠতে পারল পাকিস্তানের শাসকরা? তাদের হঠকারী পদক্ষেপ পাকিস্তানের অখণ্ডতার মূলেই কুঠারাঘাত হেরেছে। এরপর পূর্ব পাকিস্তান কোনো ক্রমেই আর পাকিস্তানের অংশ হিসেবে থাকতে পারে না। স্বাধীন বাংলাদেশ কায়েম করেই এই নেক্কারজনক শ্বেত সন্ত্রাসের জবাব দিতে হবে। কারফিউ উঠিয়ে নেওয়ার সুযোগে বাইরে বেরিয়ে অবস্থাটা সচক্ষে একটু দেখে আসার ইচ্ছে হলো। বাসায় ফিরে প্রস্তাবটা দিতেই মা, বাবুল এবং নিম্মি সঙ্গে যেতে চাইল। কোনো যুক্তি তারা শুনল না। একা আমাকে কিছুতেই ছাড়বে না ওরা। অগত্যা চারজনই গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তায় অসম্ভব ভিড়, লোকজন, যানবাহন সবই ছুটে চলেছে ঊর্ধ্বশ্বাসে। সবাই চলছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কেউ বেরিয়েছে অতি প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। বাসার কাছের বস্তি পরিয়ে দেওয়া হয়েছে। সমস্ত বস্তি লোকশূন্য। নিউ মার্কেটের পাশে কাটাবন, নীলক্ষেত বস্তিরও একই অবস্থা। সমস্ত পিলখানা আর্মি ঘিরে রেখেছে। প্রতিটি রাস্তায় মেশিনগান ফিট করা খান সেনা বহনকারী ট্রাকগুলো টহল দিচ্ছে। রাস্তার স্ট্র্যাটেজিক পজিশনে ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। ইউনিভার্সিটি এলাকা একদম ফাঁকা, থমথম করছে। ইকবাল হল, জগন্নাথ হল, রোকেয়া হল মর্টার এবং ট্যাঙ্ক ফায়ারে ইট ও কংক্রিটের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হলগুলোর মাঠে বুলডোজার দিয়ে গণকবর খুঁড়ে পুঁতে দেওয়া হয়ে গেছে মৃত ব্যক্তিদের লাশগুলো। রোকেয়া হলের কাছে এই ধরনের একটি গণকবরে তাড়াহুড়ো করে পুঁতে রাখা একটি লাশের দুটো পা বেরিয়ে রয়েছে দেখতে পেলাম। দেখে আটকে উঠলাম সবাই। মিলিটারি গাড়িগুলো থেকে খানসেনারা অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে দেখছিল আমাদের। হঠাৎ মার খেয়াল হলো এভাবে ঘোরাফেরা করাটা মোটেও নিরাপদ নয়। বাসাবো, রামপুরা টিভি স্টেশন, কমলাপুর রেলওয়ে স্টেশন, রেডিও স্টেশন ঘিরে রেখেছে শত শত আর্মি। কালো পোশাক পরিহিত মিলিশিয়া বাহিনীকেও নামানো হয়েছে। সব জায়গায় বস্তিগুলো পুড়িয়ে দেয়া হয়েছে দুরাতের মধ্যেই। মালিবাগে তাদের বাসায় সবার খবর নিতে গেলাম। আমাদের দেখে চাচা অবাক হয়ে গেলেন। ভীষণ রেগে গিয়ে মাকে বললেন, কোন সাহসে আপনারা বেরিয়েছেন? এক্ষুনি ফিরে যান, যত তাড়াতাড়ি সম্ভব বাসা ছেড়ে গ্রামে চলে যান, নদী পার হয়ে। আমরাও সরে পড়ছি। ঢাকা শহর মোটেও নিরাপদ নয়। যে স্ফুলিঙ্গ লেলিহান শিখার জন্ম দিয়েছিল। 25 ও 26শে মার্চ 1971 সালের বিভীষিকাময় কালো রাত্রির কয়েকদিনের মধ্যে পাকিস্তান আর্মি ঢাকা শহর তাদের নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। টিভি এবং বেতারে সরকারি প্রচারণা স্বাভাবিকভাবে ফিরিয়ে আনতে সাহায্য করে। সমস্ত সরকারি কর্মচারীদের কর্মস্থলে ফিরে যেতে নির্দেশ জারি করা হয়। কিন্তু সমগ্র জাতি তখন যুদ্ধে নিয়োজিত। মেজর জিয়ার তুর্যধ্বনি অগ্নিশিখার সৃষ্টি করেছিল সমগ্র জাতির মধ্যে। তার ডাকে সাড়া দিয়ে বেঙ্গল রেজিমেন্ট, ইপিআর, পুলিশ, আনসার, মুজাহিদ বাহিনীর বাঙালি সদস্যরা সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে সারা দেশের প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলল। শুধুমাত্র ঢাকা শহরই পাক বাহিনীর নিয়ন্ত্রণে রইল। মুক্তিযোদ্ধারা জয় করে নিয়েছিল দেশের অন্যান্য প্রায় সব অঞ্চল। চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, যশোর, রাজশাহী, রংপুর, দিনাজপুর পুরো দেশটাই তখন মুক্তিযোদ্ধাদের নিয়ন্ত্রণে। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, শ্রমিক, কৃষক, ছাত্র এবং আপামর জনসাধারণ যোগ দিল বিদ্রোহী সৈনিকদের সাথে। পুরো পূর্ব পাকিস্তানে এভাবেই তখন পরিণত হয়েছিল এক যুদ্ধক্ষেত্রে। বিভিন্ন জায়গায় প্রচণ্ড লড়াই হয়। সদ্য গঠিত মুক্তিবাহিনী সব জায়গাতেই অসীম সাহসিকতার সাথে খান সেনাদের সাথে আগ্রাসনের বিরোধিতা করেছিল বীর বিক্রমে এবং প্রচণ্ড সাহসিকতার সাথে। যতটুকু সম্বল ছিল তা দিয়েই সৈনিকেরা ট্রেনিং দিচ্ছিল মুক্তিযোদ্ধাদের। সবকিছুই ঘটছিল স্বতঃস্ফূর্তভাবে, স্থানীয় ভিত্তিতে। পাক বাহিনী দেশের শহরগুলো পুনরুদ্ধার করার জন্য বিপুল পরিমাণে রেইনফোর্সমেন্ট পাঠাচ্ছিল প্রতিটি জেলা এবং মহকুমায়। ফলে এপ্রিলের মাঝামাঝি খানসেনারা শহর বন্দরগুলো দখল করে নিতে সক্ষম হয়। এর ফলে সম্মুখ যুদ্ধে না গিয়ে মুক্তিযোদ্ধারা দেশের গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ে নিজেদের পুনর্গঠিত করে দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নেয়। ইতিমধ্যে হাজার হাজার শরণার্থী ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় গ্রহণ করে। এদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের লোকজন। ভারত সরকার পরোক্ষভাবে প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রতি সমর্থন জানায়। এর ফলে মুক্তিযোদ্ধা কমান্ডারদের
অনেকেই ভারতে চলে যায় নিজেদের বাহিনী পুনর্গঠনের জন্য, কারণ সেই মুহূর্তে পাক বাহিনীর সুশিক্ষিত এবং উন্নতমানের অস্ত্রশস্ত্রে সজ্জিত শক্তির মুখোমুখি মোকাবেলা করা কিছুতেই সম্ভব ছিল না মুক্তিযোদ্ধাদের পক্ষে। এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে কমান্ডাররা সিদ্ধান্ত নেন দীর্ঘমেয়াদী গেরিলা যুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তি সংগ্রাম সংগঠিত করে দেশ স্বাধীন করার। 1971 সালের 25 ও 26শে মার্চ কালরাত্রির সাক্ষী হয়ে আছে সেই সময়ের দেশি বিদেশি সংবাদ মাধ্যমগুলি। ভয়াবহ সামরিক অভিযানের নিষ্ঠুর পাশবিকতার লোমহর্ষক কাহিনী প্রচার করেছিল প্রত্যক্ষদর্শী সাংবাদিকগণ। তাদের বর্ণিত ঘটনাবলী ছিল অতি করুণ এবং মর্মান্তিক। 25শে মার্চের কালরাত্রির শ্বেতসন্ত্রাস ও নৃশংস হত্যাযজ্ঞের লোমহর্ষক কাহিনী ও চাক্ষুষ বিবরণ আজ অবধি অনেক ছাপা হয়েছে। ভুট্টোর আমলের সেনাপ্রধান 1971 সালের জল্লাদ জেনারেল টিক্কা খান প্রত্যক্ষ মিশরীয় সাংবাদিক জনাব হাইকেলকে দেয়া এক সাক্ষাৎকারে তার আমলে পূর্ব পাকিস্তানের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন, আমি তখন মার্চ মাসের প্রথম সপ্তাহে পূর্ব পাকিস্তানে যাই। তখন পূর্ব পাকিস্তানের সামরিক প্রস্তুতি ছিল অতি দুর্বল। সার্বিক অবস্থা সম্পর্কে আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সঠিক তথ্য পরিবেশন করতে অপারগ ছিল। তাদের সাথে জনগণ কোনোরূপেই সহযোগিতা করছিল না। গোয়েন্দা বিভাগসমূহের বাঙালি কর্মচারীবৃন্দের আন্তরিকতায়ও যথেষ্ট অভাব লক্ষ্য করি। এর আগে এমন পরিস্থিতি কখনো হয়নি। সেনাবাহিনী পশ্চিম পাকিস্তানি সৈন্যরাই ছিল আমাদের খবরাখবর একমাত্র নির্ভরযোগ্য সূত্র। বেঈমান মুজিবের কারসাজিতে সমগ্র বাঙালি জাতি তখন বিদ্রোহী হয়ে উঠেছে। তারা সেনাবাহিনীকে রীতিমতো বয়কট করেছে। জনাব হাইকেলের মতে জেনারেল টিক্কা বুঝতে পারেনি তিনি একটি জাতীয় বিপ্লবের মোকাবেলা করছিলেন। তিনি জানতেন না এই বিপ্লবের শিকড় প্রথিত ছিল তীব্র জাতীয়তাবাদী চেতনায়। বাঙালির স্বাধিকারের দাবির পেছনে যুক্তিও ছিল প্রচুর। এরপর ঢাকা আলোচনা কিভাবে ব্যর্থ হয়ে গেল সে কথা বলতে গিয়ে জেনারেল টিক্কা খান জনাব হাইকেলকে বলেন, ঢাকা আলোচনা ব্যর্থ হয়ে যাবার পর রাষ্ট্রপতি আমাকে আদেশ দেন 25শে মার্চ রাতের সামরিক অভিযানের মাধ্যমে বাঙালি বিদ্রোহ দমন করে পূর্ব পাকিস্তানে আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। জনাব হাইকেল এর বর্ণনায় 25শে মার্চের মধ্যরাত্রি প্রায় 11:30 পাক বাহিনী ঘুমন্ত বাঙালি জাতির ওপর ঝাঁপিয়ে পড়ে। গুলির আওয়াজে ভীত সন্ত্রস্ত বাঙালিরা জেগে ওঠে। ঢাকা বিশ্ববিদ্যালয় অঞ্চল, পুলিশের হেডকোয়ার্টার্স মতিঝিল এবং ইপিআরের সদর দফতর পিলখানায় মূল আঘাত হারা হয়। অবিশ্রান্তভাবে গোলাগুলি চলতে থাকে। মেশিন গান, রকেট, এমনকি ট্যাঙ্ক ফায়ারিংয়ের আওয়াজও শোনা যায়। সাথে মুমূর্ষু ব্যক্তিদের মরণ চিৎকার। রাতের আকাশ আলোকিত হয়ে ওঠে ফ্লেয়ার ফায়ারিংয়ে। বিশ্ববিদ্যালয়ে ইকবাল হল এবং জগন্নাথ হলকে রিগেলসের রাইফেল এবং মর্টার ফায়ারে ধূলিসাৎ করে দেয়া হয়। মারা যায় অসংখ্য ছাত্র। ঘুমন্ত অবস্থায় প্রাণ হারায় অগণিত লোক। তার প্রতিবেদনে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাক বাহিনীর আক্রমণে বিশদ বিবরণ পাওয়া যায়। তিনি লেখেন, মাঝরাতের পরপরই পাকিস্তান আর্মির সাঁজোয়া বাহিনীর একটি কলাম বিশ্ববিদ্যালয় এলাকায় ক্ষিপ্র গতিতে ছুটে যায়। সেনাবাহিনী ব্রিটিশ কাউন্সিল লাইব্রেরি দখল করে সেটাকে ফায়ার বেস করে ছাত্রাবাসগুলির ওপর আক্রমণ চালায়। ঘুমন্ত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে ইকবাল হলের 200-এরও বেশি ছাত্র প্রাণ হারায়। বিদ্রোহী ছাত্রদের একটি কেন্দ্র ছিল ইকবাল হল। 2 দিন যাবৎ অসংখ্য লাশ ছড়িয়েছিল মাঠে, পথে, হলগুলির চত্বরে এবং কক্ষগুলিতে। 2 দিন পরই সৈনিকেরা হলগুলির প্রাঙ্গণে গর্ত খুঁড়ে মৃতদেহগুলোকে মাটি চাপা দেয়। গণকবরগুলি খুঁড়তে বড় বড় বুলডোজার ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয় এবং শহরের বিভিন্ন এলাকায় বস্তিগুলোতে আগুন লাগিয়ে দেয়া হয়। জনাব হেনরিক ভান্ডার আন্তর্জাতিক ব্যাংকের একজন কর্মকর্তা সে সময় ঢাকায় উপস্থিত ছিলেন। তিনি দি নিউ ইয়র্ক টাইমসে এক প্রতিবেদন ছাপান। সেটা 14 জুলাই লন্ডনে দি টাইমসে প্রকাশিত হয়। তার উপর ভিত্তি করে একই দিনে দি টাইমসে একটি সম্পাদকীয় ছাপা হয়। পাক বাহিনীর পাশবিক আচরণের বিবরণ তাতে বিস্তারিতভাবে লেখা হয়। সেই প্রতিবেদন পড়ে বিশ্ববাসী স্তম্ভিত হয়ে যায়। বিশ্ব পরিসরে বাঙালিদের প্রতি সহানুভূতি জাগিয়ে তুলতে জনাব হেনরিকের প্রতিবেদন ও দি টাইমসের সম্পাদকীয় বিশেষ অবদান রাখে। 27শে মার্চ সকাল 9টার সময় কারফিউ উঠিয়ে নেওয়া হয় দুপুর পর্যন্ত। হাজার হাজার ভীতসন্ত্রস্ত নরনারী প্রাণ ভয়ে গ্রামের দিকে যাত্রা করে।
পথে পাক বাহিনীর সৈন্যরা তাদের উপর গুলিবর্ষণ করে। অনেক নিরীহ ব্যক্তি এতে প্রাণ হারায়। উড়ন্ত হেলিকপ্টার থেকেও পলায়মান নিরস্ত্র জনগণের ওপর গুলি চালানো হয়। এভাবে জনগণের মনে ভীতি সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা চালানো হয়। সেনা ছাউনিতে আচমকা আক্রমণের ফলে শত শত নিরস্ত্র পুলিশ ও ইপিআরের সৈনিকরা প্রাণ হারান। যারা বেঁচে যান তারা অস্ত্রাগার লুট করে শহরের জায়গায় জায়গায় সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু বিপুল আক্রমণের মুখে তাদের অসংগঠিত প্রতিরোধ ক্রমশ দুর্বল হয়ে পড়ে। সশস্ত্র বাহিনীর লোকেরা ছড়িয়ে পড়েন গ্রামগঞ্জে। পাক বাহিনী নৃশংস হিংস্রতায় তাদের ধাওয়া করতে থাকে। সেনাবাহিনীর জেনারেল ফজলে মুকিম খান পাকিস্তান সেনাবাহিনীর 25শে মার্চ দিবাগত রাত্রের নিষ্ঠুর আগ্রাসনের তারিফ করে বলেন, প্রয়োজনের খাতিরে পাকিস্তান সেনাবাহিনীকে বিদ্রোহ দমন করার জন্য মর্টার, রিকয়েলস রাইফেল, মেশিনগান এমনকি ট্যাঙ্কও ব্যবহার করতে হয়েছিল। সে রাতে মরণাস্ত্রসমূহের শব্দ থেকে মনে হচ্ছিল সমস্ত ঢাকা শহরই একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঢাকায় অবস্থানরত সব বিদেশি সাংবাদিকদের জোরপূর্বক ধরে নিয়ে যাওয়া হয় সেনানিবাসে। সেখান থেকে তাদের সোজা এয়ারপোর্ট নিয়ে গিয়ে বিশেষ প্লেনে তুলে দিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়। সেই রাতে বন্দী অবস্থায় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরা অত্যন্ত দুর্ব্যবহার করে। সেনাবাহিনীর হাত থেকে মাত্র 3 জন বিদেশি সাংবাদিক রেহাই পান। এরা গোপনে ঢাকায় লুকিয়ে থেকে সেনাবাহিনীর চোখে ধুলো দিতে সক্ষম হয়েছিল। তারা ছিলেন জনাব আর্নল্ড, জনাব মিশেল লরেন্ট এবং সাইমন ড্রিঙ্ক। তাদের মাধ্যমেই পরে বিশ্ববাসী 25 ও 26শে মার্চ রাত্রের ঘটনাবলী এবং সেনাবাহিনীর নৃশংস হত্যাকাণ্ড সম্পর্কে জানতে পারে। জনাব সাইমন ড্রিঙ্ক ডেইলি টেলিগ্রাফে এক বিবরণীতে লেখেন, পাকিস্তানের ঐক্যের জন্য ঢাকাকে চরম খেসারত দিতে হয়েছিল। খালাম্মা, নিম্মি এবং বাপ্পির দুঃসাহসিক পলায়ন। কলকাতা দূতাবাসের ডিফেকশনের পর চৌধুরী পরিবারের জন্য ঢাকা কিংবা পূর্ব পাকিস্তানের কোনো জায়গায় নিরাপদ ছিল না। কলকাতার মিশনের ডিফেকশনের খবরও আমরা জানতে পারি। এই খবর জানার পর পরিবারের সবাই বিশেষভাবে চিন্তিত হয়ে পড়েন। বাবাও ডিফেক্ট করেছেন সবার সাথে। খবর পেলাম তার এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে উঠেছে পাকিস্তান সরকার। প্রতিশোধের আক্রোশে উপযুক্ত পদক্ষেপ নিশ্চয়ই গ্রহণ করবে সামরিক জান্তা। সবাই একমত হলেন, আমাদের আর লালবাগে থাকা ঠিক হবে না, সরে পড়তে হবে। সিদ্ধান্ত অনুযায়ী আমি, বাপ্পি, মা ও নিম্মি বাসা থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিলাম আমাদের এক ফুপুর বাড়ি। কোনো জায়গায় বেশি দিন এক নাগারে থাকা ঠিক নয়, তাই আমরা পালিয়ে বেড়াতে লাগলাম বাড়ি থেকে বাড়ি। এভাবে আমরা আশ্রয় নিয়েছিলাম আনু মামার বাড়ি, শহীদ মামার শ্বশুর বাড়ি, আত্মীয় অগ্রণী ব্যাংকের ম্যানেজার পেরু মামার বাড়ি। সে বাড়িতেই ঘটল বিভ্রাট। একদিন গোয়েন্দা বিভাগের একজন অফিসার এলেন পেরু মামার বাসায় কোনো এক কাজে। সেখানে ঘটনাক্রমে তিনি মাকে হঠাৎ করে দেখে ফেলেন। মিসেস চৌধুরীকে চিনতে বিন্দুমাত্র কষ্ট হলো না তার। সন্দেহপ্রবণ হয়ে ফিরে গেলেন ভদ্রলোক। তিনি জাতীয় গোয়েন্দা বিভাগের সদর দপ্তরে খবরটা পৌঁছে দেন। পরদিনই পেরু মামার বাড়ি ও লালবাগের বাসায় একই সাথে রেইড করা হলো আমাদের খোঁজে। কিন্তু ভদ্রলোকের ভাবসাব বুঝে আমরা ভদ্রলোক চলে যাবার সঙ্গে সঙ্গেই পেরু মামার বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাই। এভাবে আমরা বেঁচে যাই সে যাত্রায়। এ ঘটনা থেকে পরিষ্কার বোঝা গেল পাকিস্তানি গোয়েন্দা বিভাগ প্রতিশোধ হিংসায় হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে আমাদের। বাংলাদেশে আর থাকা সম্ভব নয়, পালিয়ে যেতে হবে সীমান্ত পেরিয়ে। ইতিমধ্যে স্বপন, বদি ওরা সবাই মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে। আমিও যাব তাদের সাথে। মা বাদ সাধলেন, মুক্তিযুদ্ধে যাবে সে তো গর্বের কথা, কিন্তু তার আগে আমাদের কলকাতায় তোমার বাবার কাছে পৌঁছে দেবার দায়িত্ব নিতে হবে তোমাকে। আমাদের পৌঁছে দিয়ে তুমি যুদ্ধে যাবে, তার আগে নয়। মার যুক্তিসঙ্গত অনুরোধ উপেক্ষা করার অবকাশ নেই। মা ও সমর্থ বোনের পালিয়ে যাবার দায়িত্ব যার তার ওপর বিশ্বাস করে দিয়ে দেওয়া চলে না। আমাকেই নিতে হবে এ কঠিন দায়িত্ব। পালাবার পরিকল্পনা প্রণয়নে ব্যস্ত হয়ে পড়ি। ঠিক করা হয় ঢাকা থেকে পালিয়ে যাব নানাবাড়ি নবীনগর। সেখান থেকে সুযোগ মতো কসবা সেক্টর দিয়ে আগরতলায় পাড়ি জমাতে হবে। নবীনগর থেকে কি করে বর্ডার ক্রস করতে হবে সেটা নবীনগর গিয়েই ঠিক করতে হবে অবস্থা বুঝে। আনুমামা আলতুনানাকে সঙ্গে নিয়ে মা, নিম্মি ও আমি এক রাতে নরসিংদী হয়ে নবীনগরে এসে পৌঁছালাম। ঢাকা থেকে নরসিংদীর গাড়িতে, সেখান থেকে লঞ্চে নবীনগর একদম বাড়ির ঘাটে। নবীনগর গ্রাম খানসেনারা তখনও হানা দেয়নি, কিন্তু তবুও দলে দলে হিন্দুরা
সব বসতবাটি ছেড়ে চলে যাচ্ছিল ভারতে। বর্ধিষ্ণু নবীনগর গ্রামে খাবারই বিশেষ পরিচিত। বড় আব্বা ও নানা দাপটশালী জমিদার হিসেবে এককালে 10 গ্রামে বিশেষ শ্রদ্ধার পাত্র ছিলেন। বড় আব্বাকে ব্রিটিশ সরকার খেতাবেও ভূষিত করেছিলেন। প্রাসাদতম জমিদার বাড়ির সামনে জোড়াদিঘি। নবীনগরের মুক্ত পরিবেশে পৌঁছে সবাই হাঁপ ছেড়ে বাঁচলাম। আনুমামা 2-1 দিন বিশ্রাম করে ঢাকায় ফিরে গেলেন। তার পুরো পরিবার তখনও রয়েছে সেখানে। খানসেনাদের চোখে ফাঁকি দিয়ে আমরা পালিয়ে আসতে পারায় বাড়ির সবাই মহা খুশি। নবীনগরের শান্ত পরিবেশ এবং প্রকৃতির নির্মল সংস্পর্শে কয়েকদিনেই ভুলে গেলাম ঢাকার দুর্বিষহ দিনগুলোর কথা। 25 ও 26 মার্চ রাতের লোমহর্ষক অভিজ্ঞতা, বাড়ি বাড়ি লুকিয়ে প্রাণ বাঁচাবার বিড়ম্বনা, 27 মার্চ সকালের তিক্ততা সবকিছুই দুঃস্বপ্নের মতো অতীত হয়ে গিয়েছিল আমাদের কাছে। সনাতন দা গ্রামের বাড়ি মুরব্বীদের একজন, পুরনো বিশ্বাসভাজন আপনজন। বংশানুক্রমে তারা খাবারের জমিদারি তদারক করে এসেছেন। তিনি সব দায়িত্ব নিলেন আমাদের বর্ডার পার করে দেবার। সার্বিক দেখাশোনা ও পালাবার পরিকল্পনার দায়িত্ব নিয়েছিলেন অত্যন্ত বিচক্ষণ ও অসাধারণ বুদ্ধির অধিকারিণী, সবার অতি আদরের ছোট নানি বেগম আমির আলী খান ও কবির। ছোট নানির বড় ছেলে হবিগঞ্জের এসডিও জনাব আকবর আলী খান খসরু মামা খানসেনাদের শ্বেতসন্ত্রাসের বিরোধিতায় ইতিমধ্যেই বিদ্রোহ ঘোষণা করে প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছিলেন এবং সেই সময় আগরতলায় মুক্তিযোদ্ধাদের সাথে অবস্থান করছিলেন। ঠিক হলো আগরতলাতে খসরু মামার কাছেই যাব আমরা। একই গ্রামের কলেজ পড়ুয়া ছেলে মোমেন আমাদের গাইড হয়ে সঙ্গে যাবে। সনাতন দা যাত্রার সব বন্দোবস্ত করে দেবেন। অসম্ভব উপস্থিত বুদ্ধির অধিকারী তরুণ যুবক মোমেন অসীম সাহসীও বটে। ইতিমধ্যে সে কয়েকটি শরণার্থী দলকে আগরতলায় নিজ তদারকিতে পৌঁছে দিয়ে এসেছে খানসেনাদের বুড়ো আঙ্গুল দেখিয়ে। কসবা সেক্টর দিয়ে আগরতলা পৌঁছানোর চোরা রাস্তাগুলো ওর নখদর্পণে। ঠিক হলো নৌকাযোগে মেঘনা তিতাস পাড়ি দিয়ে খরস্রোতা গোমতী নদী বেয়ে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জিটি রোড পর্যন্ত গিয়ে তারপর পদযাত্রা। বর্ডার পার হওয়ার পর পথিমধ্যে পড়বে একটি বড়সড় বাজার। সেখান থেকে ভাড়াটে গাড়িতে আগরতলা। বড় একটা গয়না নৌকা ঠিক করলেন নানি ও সনাতন দা। মাঝিমলারা সবাই অত্যন্ত বিশ্বস্ত। দুর্যোগপূর্ণ এক ঝড়ের রাতে আল্লাহর নাম করে মোমেন, কবির ও আলতু নানাকে সঙ্গে করে নৌকায় উঠে পাড়ি জমালাম এক অজানা ঠিকানায়। দুর্যোগের রাতে খানসেনাদের চোখ অতি সহজেই ধুলো দিয়ে পালিয়ে যাওয়া সম্ভব হবে বলেই ঝড়ের রাতে নৌকা যাত্রার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বদর বদর বলে মাঝি মল্লারা মেঘনার উত্তাল বুকে অন্ধকারে নৌকা ভাসিয়ে দিল। ভালো করে সাঁতার জানি না আমি ও নিম্মি দুজনেই। ঝোড়ো হাওয়ায় মেঘনা হয়ে উঠছে বিক্ষুব্ধ। বিশাল ঢেউয়ের পাহাড় ভেঙে নৌকা এগিয়ে চলল দুলতে দুলতে। ঢেউয়ের দোলা ও ঝড়ের তীব্রতার ভয়ে জড়সড় হয়ে চুপ করে বসে আল্লাহ রাসূলকে স্মরণ করতে থাকলাম সবাই। এমনি করে সারা রাত একটানা নৌকা বেয়ে ফজরের ওয়াক্তে এক জায়গায় নৌকা ভেড়ালো মাঝিরা। সেখানে নেমে পড়তে হলো সবাইকে। শুরু হলো পদযাত্রা। ধান ক্ষেত, পাট ক্ষেতের আলের উপর দিয়ে, কাদা পলির উপর দিয়ে খালি পায়ে হেঁটে পাহাড়ি টিলাগুলো পার হচ্ছিলাম। পরনে সবার গ্রাম্য লেবাস। দুপুরের আগেই জিটি রোডের কাছে পৌঁছে গেলাম আমরা। একটি পাটক্ষেতের মধ্যে সবাইকে লুকিয়ে রেখে মোমেন আর আমি এগিয়ে গেলাম রাস্তাটা রেকি করতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলাম আমরা। রাস্তা ক্লিয়ার। ক্ষিপ্রগতিতে রাস্তা পার হয়ে দূরে চলে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। দূরের জঙ্গলে গা ঢাকা দেবার আগে খানসেনাদের দৃষ্টিতে পড়লে রক্ষা নেই। নির্ঘাত মৃত্যু। পড়ি কি মরি, সবাই দৌড়ে ছুটে চলেছি রাস্তা ক্রস করার জন্য। আর একটু গেলেই উঁচু রাস্তা। হঠাৎ মোমেন বলে উঠল, সবাই শুয়ে পড়ুন, খানসেনাদের টহল গাড়ি আসছে। তার নির্দেশে সবাই ধানক্ষেতের কাদা পানিতে অসাড় হয়ে শুয়ে পড়লাম। চারিদিকে যতদূর দৃষ্টি যায় ছোট ছোট পাহাড়, টিলা, ধান আর পাটের ক্ষেত। লোকজনের চিহ্ন মাত্র নেই। ধান ক্ষেতের কাদা পানিতে মুখ গুজে পড়ে থেকে সবাই প্রমোদ গুনছিলাম, যদি টহলদার খানসেনারা দেখে ফেলে। ভয়ে নিম্মির দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। আল্লাহ বাঁচানেওয়ালা। খানসেনাদের গাড়িটা অল্প কয়েক গজ দূর দিয়ে উত্তর দিকে চলে গেল। ওরা ধান খেতে পড়ে থাকা মানুষগুলি দেখতে পেল না।
গাড়িটি অনেক দূরে দৃষ্টির অগোচরে চলে গেলে সবাই উঠে এক দৌড়ে রাস্তা ক্রস করে অপর দিকের পাট খেতে গিয়ে বসে পড়লাম। একটু দম নেওয়া দরকার। মা বেচারির ডান পাটা কিছুদিন আগে ভেঙে গিয়েছিল ইউনিভার্সিটির সিঁড়ি থেকে পিছলিয়ে পড়ে। ভাঙা পাটা দুদিনে ফুলে উঠেছে। অসম্ভব সহ্য শক্তি মার। মুখ ফুটে কখনো নিজের অসুবিধার কথা ব্যক্ত করে না, তাই শুধু বলল, একটু দম নেওয়া যাক। আমি আর নিম্মি মার পায়ের অবস্থা দেখে বুঝতে পারলাম হাঁটতে ভীষণ অসুবিধা হচ্ছে তার। বুঝতে পারলেও কিছুই করার নেই, বাকিটা পথ হেঁটেই যেতে হবে তাকে। মাঝে মাঝে পথ অতিক্রম করছি আমরা। এখন থেকে বাকি পথের সবটুকুই পাহাড়ি উঁচু নিচু পিচ্ছিল পথ। সবাই কিছুটা চিন্তিত হয়ে পড়ছিলাম, কিন্তু মুখে কিছুই বললাম না। মাকে উৎসাহ দেওয়ার জন্য হেসে বললাম, মা তুমি দেখছি হাঁটতে আমাদেরকেও হার মানিয়ে দিলে। কষ্ট হচ্ছে না তো? কোনো জবাব না দিয়ে মা উঠে দাঁড়ালো। আবার শুরু হলো হাঁটা। হাঁটতে হাঁটতে সন্ধ্যার সময় আমরা পৌঁছালাম সেই বাজারে। বর্ডার এলাকার বাজার, কিন্তু শরণার্থীদের ভিড়ে পুরো বাজারটাই গমগম করছে। চালের বস্তা ভর্তি অসংখ্য ট্রাক দাঁড়িয়ে আছে। মোমেন বলল, আমরা পৌঁছে গেছি। ওই চাল বাংলাদেশ থেকে স্মাগলড হয়ে চলে যাচ্ছে ইন্ডিয়ায়। কিছু দূরে এগোতেই বাজারের অন্য প্রান্তে একইভাবে দাঁড়িয়ে আছে পাট ভর্তি ট্রাকের সারি। ওগুলোও পাচার হচ্ছে বাংলাদেশ থেকে। দীর্ঘ পথ চলায় সবাই তখন পরিশ্রান্ত। একটা চায়ের দোকানে বসে পানি, কিছু চা নাস্তা খেলাম সবাই। খাওয়া শেষে একটি পুরনো জিপ গাড়ি ভাড়া করে আগরতলার পথে রওনা হলাম। ছোট্ট জিপটায় প্রায় 12 জন যাত্রী ঠাসাঠাসি করে ঢোকালো ড্রাইভার। কিচ্ছু বলার নেই, এটাই রীতি। বাজার থেকে আগরতলার দূরত্ব প্রায় 35 মাইল। পুরনো সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার আমলের জিপ। 12 কিংবা 14 জন যাত্রী ভারে আর্তনাদ করতে করতে কোনো মতো এগিয়ে চলল আগরতলার পথে। কিছু দূর যাবার পর গাড়ি থামিয়ে বনেট খুলে পানি ঢেলে বুড়ো ইঞ্জিনকে ঠান্ডা করতে হচ্ছিল বারবার। এভাবেই অতি কষ্টে রাত প্রায় 12টায় আমরা এসে পৌঁছালাম আগরতলা শহরে। শহর থেকে 5 থেকে 6 মাইল দূরে এক পোড়া রাজবাড়িতে খসরু মামা ও আরও কয়েকজন পদস্থ বাঙালি অফিসার সপরিবারে অবস্থান করছিলেন। মোমেন জায়গাটা আগেই দেখে গেছে। জিপ থেকে নেমে রিকশা করে চলে গেলাম সেই আস্তানায়। রাজবাড়িতে পৌঁছে খুঁজে বের করতে বেগ পেতে হলো না খসরু মামাকে। খসরু মামা আমাদের সবাইকে দেখে অবাক। হে না বুঝি আপনারা? হ্যাঁ, পালিয়ে এলাম। মোমেনই নিয়ে এসেছে আমাদের। ঢাকায় থাকা অসম্ভব হয়ে পড়েছিল। ধন্যবাদ সবাইকে আজকের এই 3য় পর্ব শোনার জন্য। পরবর্তী পর্ব শুনতে চাইলে আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছানোর জন্য আমাদের অডিও বুকস বাই বুক ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।